হ্যালো। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। শুনতে পাচ্ছি আমরা সবাই। জি, আমি আসলে আমার মার ব্যাপারে কথা বলতে যাচ্ছিলাম। শিওর। ওনার বয়স 64-65 হবে। গত 3 থেকে 4 মাস আগে, না সরি 5 মাস হবে আর কি, হুট করে তখন আমরা একটা সাবলেট বাসায় থাকতাম আর কি। আচ্ছা। তো ওনার হুট করে একদিন মনে হচ্ছে যে ওনার সিলিং থেকে অনেকগুলা হাড়ি পাতিল নাই বা বিভিন্ন জিনিসপত্র সে পাচ্ছে না, কেউ নিয়ে যাচ্ছে। এটা অল্প কিছু, মানে কতদিন আগের কথা? 6 মাস সর্বোচ্চ। আচ্ছা, এর আগে এরকম চিন্তা আসতো না? না, এরকম কিছু করতো না আগে। তো ওনাকে অনেক বোঝানোর পরে উনি ওই একটু রেগে যেত। তো আমরা ভাবতাম হয়তো এরকম কিছু হয়েছে বা ইগনোর করলাম। পরে আমার বিয়ে হলো 4 মাস হচ্ছে আর কি। উনি দেখে শুনে আনছেন বা ওনার সমস্যা হয়নি। আনার পর থেকে ওনার মনে হচ্ছে যে ওনার খাবারে বিষ মিশাই দিচ্ছে বা পানি পড়া হয়তো কিছু দিচ্ছে কিনা, বা আমাকে হয়তো কিছু করতেছে। আবার বলতেছে যে তাকে মারছে, কিন্তু সে শিওর না। কিন্তু আমার ফ্যামিলির কেউ যদি বুঝাইতে চায় তখন সে খুবই রাগে। মানে এই ধরনের কর্মকাণ্ড আর কি। কোনো একটা বিষয় নিয়ে করতেছে তা না, নানান রকম অভিযোগ দিচ্ছে, কিন্তু ভিত্তিহীন আর কি। এগুলো আগে করতো না বা এরকম করার মতো কিছু হয় নাই। এখন বুঝতে পারছি না কি করবো। মাঝখানে আমি একজন ডাক্তার দেখালাম, উনি 2টা ওষুধও দিল, কিন্তু তারপরেও কিছু হচ্ছে না। মানে ডাক্তার মানে কি ডাক্তার? ডাক্তার বলতে সাইকিয়াট্রিস্ট, মনোরোগ বিশেষজ্ঞ। কতদিন হলো ওষুধ খাচ্ছেন? ওষুধ খাচ্ছে 2-3 সপ্তাহ হচ্ছে, কিন্তু এত তাড়াতাড়ি তো রেজাল্ট পাওয়া যাবে না, একটু সময় লাগবে। মিনিমাম 6 উইকস লাগে। এমনিতে এই ধরনের ঝামেলা হলে কি করা যেতে পারে? হ্যাঁ, সেটা নিশ্চয়ই আমাদের বিশেষজ্ঞরা আছেন এখানে, তারাও বলবেন। একটু জানতে চাচ্ছিলাম যে উনি কি 64 বছর বয়স, 64-65 এরকম বয়স ওনার, কিন্তু উনি কি একটু স্ট্রেসফুল লাইফে ছিলেন? মানে কোনো লাইফে কোনো স্ট্রেস ছিল কি? একটু আওয়াজটা কমে গেল। বাবা মারা গেছেন 2017-তে। জি, তারপর আমার বোন মারা গেল, বড় বোন, 2018-তে। তার পরের বছরই বড় বোন মারা গেছেন। কিভাবে? বাবা মারা গেছিল স্ট্রোক করছিল, আর বড় বোনের বেবি হয়েছিল আর কি। তারপরে ওটা থেকে নিউমোনিয়া টাইপের কি জানি হয়েছিল, পরে মারা গেল। ওকে, মানে পরপর 2 বছর দুটো বড় ধরনের ঘটনা, মানে বড় ধরনের লস হয়েছে পরিবারে, তাই তো? এবং বাবা যে স্ট্রোক করে মারা গেলেন, ওনার বয়স কেমন হয়েছিল? বাবার বয়স 17-তে। মানে হঠাৎ করে মারা গেছে? হ্যাঁ, এরকমই 56 থেকে 58। মানে কারো কোনো প্রস্তুতি ছিল না আর কি, যে উনি যে মারা যাওয়ার আগে অসুস্থ থাকা বা ওরকম কিছু ছিল না? না, হুট করে মারা গেছে। তখন জন্ডিস হয়েছিল, পরে চট্টগ্রাম মেডিকেলে ভর্তি ছিল তখন। এবং বোনের মৃত্যুটা খুব আকস্মিক ছিল আর কি, তাই তো? ওকে, সো তারপর থেকে কি উনি একটু ডিপ্রেস থাকতেন? তারপর থেকে ডিপ্রেস থাকতো বলতে ওই মাঝে মধ্যে কান্নাকাটি করতো। আমার আপু আছে, বুঝাতো, বা নাতি নাতনি তাদের সাথে থাকতো। খুব বেশি এই করতো না, মানে মনে মনে হয়তো এরকম থাকতো, খুশি রাখার চেষ্টা করতাম আর কি। কিন্তু এই ঘটনাগুলো হুট করে ঘটতেছে, কোনো কারণ ছাড়া, মানে বোঝা যাচ্ছে। আচ্ছা, পরিবারে কেউ কি আছেন মানসিক ভাবে অসুস্থ? মানে আত্মীয় স্বজনের মধ্যে কেউ আছেন? না, এরকম কোনো রেকর্ড। আচ্ছা, ওকে, ঠিক আছে। আমি একটু আমার অতিথিদের কাছে যাচ্ছি এখন। প্রশ্নটা একটু শুনে নিই। প্রশ্নটা হচ্ছে যে কিভাবে মাকে সুস্থ করে তোলা যায় সেটা। কিভাবে সুস্থ করা যায় বা কোনো রেকমেন্ডেশন যদি এখান থেকে পাওয়া যায়। একটু লাইনে থাকতে হবে। প্রশ্ন। আচ্ছা, আমার কিছু প্রশ্ন আছে। আচ্ছা, আপনার মার কি আগে কোনো ধরনের কোনো রোগ ছিল, প্রেশার, ডায়াবেটিস বা স্ট্রোকের হিস্ট্রি এরকম কিছু আছে? হাই প্রেসারের রোগী আর প্যানক্রিয়াটাইটিস ছিল। 2 বছর আগে অপারেশন করছিলাম। ওইটা গল ব্লাডার অপারেশন। রিসেন্টলি কোনো স্ট্রোকের কি হিস্ট্রি আছে ওনার? কোন স্ট্রোক করেছে রিসেন্টলি এরকম 6 মাসের মধ্যে, 1 বছরের মধ্যে এরকম আছে কোনো হিস্ট্রি? না। আচ্ছা, ওনার কোনো সিটি স্ক্যান, এমআরআই কিছু করিয়েছিলেন?
কথা বুঝতে যাচ্ছে না, সরি। সিটি স্ক্যান বা এমআরআই কিছু করেছিলেন ওনার যে মধ্যে এই যে আওয়াজগুলো উনি সমস্যাগুলো যে হচ্ছে এর জন্য? তখন হচ্ছে এমআরআই করা হয়েছিল, কিছু আসেনি? না, ওই শুধু গল ব্লাডার ওইখানে স্টোন ছিল, ওইটা পরে রিমুভ করছিল, পরে ওইটা করেছি। আচ্ছা, ওনাকে কোনো কানে কোনো গায়েবী কথা শুনে এরকম হয় উনি যে কানে গায়েবী কথা শুনছেন, যে কেউ যেন তাকে নিয়ে কথা বলছে? গায়েবী কথা শুনছেন না, কিন্তু ওই যে কয়েকদিন ধরে সে আবার বলতেছে যে আমার বিয়ের সময় 2টা মহিলা তাকে বলতে যে আমি অনেক বছর ধরে ওদের ওইখানে থাকি বা বাসা নিয়ে থাকি, এরকম, যেটার কোনো মানে ভিত্তি নেই, বা যত বছরের কথা বলতেছে তত বছর তার সাথে আমার ওয়াইফের সাথে আমার পরিচয় হবে। কথাগুলো বুঝতে পারা গেল? হালকা কথাগুলো একটু পরিষ্কার হলো না, আরেকবার রিপিট করা যায় প্লিজ? আচ্ছা, না, বলতেছি কোনো গায়েবী শব্দ শুনে না, কিন্তু হচ্ছে হুট করে বলতেছে যে সে ওই বিয়ের সময় তাকে কোন 2 মহিলা এসে বলতে যে আমি অনেক বছর ধরে আমার ওয়াইফের ফ্যামিলির সাথে আর কি অ্যাটাচ, কিন্তু যত বছরের বিয়েটা পুরাটা অ্যারেঞ্জ করে করা হয়েছে? না, অ্যারেঞ্জ না, লাভ ম্যারেজে, কিন্তু হচ্ছে আমার ফ্যামিলি সবাই জানতো, কিন্তু সে আসলে যত বছরের কথা বলতেছে, প্রায় 6 বছর, একবার বলতেছে 4 বছর, অত বছরের আমার সাথে কোনো পরিচয় নেই। আচ্ছা, যদি নাই বা থাকলো তাতে অসুবিধাটা কি? উনি হয়তো বলছেন ওনার মতো করে। হ্যাঁ, এটাই বলছি, মানে উনি সব বানিয়ে বানিয়ে বলতেছে, এরকমই মনে হচ্ছে। হ্যাঁ, ওনার যেটা হয়তো বিশ্বাস একটা ঢুকে গেছে মাথায়, সেখান থেকেই বলছেন। কিন্তু ওনাকে এত, আমার মনে হয় যে উনি যা বলছেন সেটা আমরা একটু সেটা না হয় শুনলামই, মানে অনেক সময় হয় না, বেশি প্রতিবাদ করতে গেলে উনি আবার একটু রিঅ্যাক্টিভ হয়ে যেতে পারেন, সেজন্য বলছি আর কি। হ্যাঁ, রিসেন্ট কোনো মেমোরি লস হচ্ছে, যে সকালে কি দিয়ে নাস্তা করেছে ভুলে যাচ্ছে, ছোটখাটো জিনিস কোথায় রেখেছে রিসেন্টলি এগুলো ভুলে যাচ্ছে? জি জি, ভুলে যায়। শর্ট টার্ম মেমোরি তো এফেক্টেড হয় বয়সে। ওসিডি বা ওসিডির কোনো সিম্পটম ছিল? সূচিবাই বা সূচিবাই এরকম কি কোনো? না, সূচিবাই ছিল না তখন। আচ্ছা, ঠিক আছে। একটু প্রশ্ন আছে। আচ্ছা, আমার একটা প্রশ্ন ছিল, আপনার মায়ের রুটিনটা কি? উনি সকাল থেকে কিভাবে ওনার দিনটা কাটায়? রুটিন, সকালে উঠে সে হচ্ছে যে প্রেয়ার করে, প্রেয়ার করার পরে সে ওই নাস্তা করে হয়তো 9টা-10টার মধ্যেই, 9টার দিকেই করে ফেলে। এরপরে টিভি দেখে বা শুয়ে থাকে, ওই মানে এই কয়েকদিন রিসেন্টের কথা বলতেছে আর কি, বিয়ের পর থেকে। নিজের কাজকর্ম নিজে নিজে করতে পারে সবকিছু? আগে করতো, বাতের ব্যথা আছে, মানে বয়স হইলে যা হয় আর কি, কিন্তু করতো সবই, মানে আমি আর আমার মাই থাকতাম তো তখন, সেই রান্না করতো, সেই কাপড় চোপড় ধুতো, আমি তো অফিস করতাম, বা টিভি দেখতো, মোবাইলে ইউটিউব দেখতো, ওগুলা সব নরমাল ছিল। এখনো টিভি দেখে, ইউটিউব দেখে, সবই ঠিক আছে, কিন্তু এই ধরনের সব আচরণ ঠিক আছে। এখন আর কাজকর্মগুলো বেশি করতে পারছেন না? না, কাজকর্ম আসলে করার প্রয়োজনে পড়ে না আর কি, মানে সে যে করবে এরকম প্রয়োজন হয় না বলে হয়তো। হ্যাঁ, প্রয়োজন হলে করতে পারতেন। এমনি আপনার ওয়াইফের সাথে সম্পর্ক কেমন আপনার মায়ের? সম্পর্ক মানে বিয়ের আগে থেকে তো পরিচিত ছিল, সে হচ্ছে চেনে, বা সে শাড়ি কিনে দিচ্ছে, এগুলা সবই করছে, কিন্তু এই বিয়ের পর মানে 1 মাস পর থেকেই তার এরকম কর্মকাণ্ড, বলতেছে যে কিছু মিশাই দিচ্ছে, বা হচ্ছে তাকে সুই ঢুকাই দিচ্ছে হাতের মধ্যে, এই জন্য হাত ফুলে গেছে, পানির মধ্যে কিছু মিলিয়ে দিচ্ছে, পানি তিতা লাগতেছে, এরকম সব কথাবার্তা। আচ্ছা, এগুলো শুনে ওয়াইফ কি একটু মন খারাপ করছে? ও কিছু বলে না, কিন্তু খুব চিল্লাফাল্লা হয়ে যায় আর কি, মানে আমি হয়তো বুঝাইতে যাই, সে উল্টা রিয়েক্ট করে, এক কথায় 2 কথায়। মানে স্বামী স্ত্রীর মধ্যে একটা ঝামেলা তৈরি হয়েছে? না না, স্বামী স্ত্রীর মধ্যে হচ্ছে না, বা আমার মার সাথে ওরও কোনো কথা কাটাকাটি হচ্ছে না, যেহেতু ও কিছু বলে না, আমার সাথেই আমার মার হচ্ছে আর কি, মানে আমি বুঝাতে যাই তখন সে রিয়েক্ট করে, এমন ভাবে কিছু বলে যেটা হয়তো উত্তর না দিলে ওইটা নিয়েই সে আরো বিরাট কিছু করতে পারে, সেক্ষেত্রে উত্তর দিতে গেলে সে আবার ওইটা নিয়ে রিয়েক্ট করে। আচ্ছা, একটা উদাহরণ কি শুনতে পারি যে মা এটা বলেছে তারপর আমি এটা বলেছি? যেমন সেদিন ওই আমার শ্বশুর শাশুড়ি আসলো, আমরা চট্টগ্রামের আর কি, তো সে শুটকি থাকে ঘরে, তো যাওয়ার পরে বলতেছে যে সে আমার শ্বশুর শাশুড়ি বাসা থেকে শুটকি নিয়ে গেছে। তা আমি বললাম এটার দাম কত? তো 400 টাকা 500 টাকা কেজি, এই জিনিস নেওয়ার তো কিছু হয়নি। তো সে এইটা নিয়ে বিরাট ঝামেলা, যে না এটা হইতে, এটা করছেই, ফ্যামিলি খারাপ, এই মানে এই ধরনের কথাবার্তায় চলে যায় আর কি। তখন আসলে শোনারও না, মা ছেলের মধ্যে একটা তর্ক বিতর্ক শুরু হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, পরে ওটা শেষ হয় কোন জায়গায় গিয়ে শেষ হয়? ওটা শেষ হয় বলতে যেমন কয়েকবার এরকম হয়েছে যে আমরা তার পাও ধরছি যে আচ্ছা ঠিক আছে, আমার এই ভুল, আমাদের এই ভুল,
এইটা নিয়ে আর করো না, কিন্তু দেখা যায় সে পরের দিন সকালবেলায় আবার এরকম একটা কিছু বলতেছে। আচ্ছা, ইটস ভেরি ইম্পর্টেন্ট। মাকে একলা ওষুধ খাওয়ালে তো চলবে না, গোটা ফ্যামিলির আসলে থেরাপি সেশনে যেতে হবে। হ্যাঁ, মানে তাকে নিয়ে, তাকে ঘিরে যারা রয়েছেন তাদেরও আচরণটা কেমন হবে তার সাথে, এটা কিন্তু ফ্যামিলি থেরাপি দরকার হয়। হ্যাঁ, এ ধরনের সাইকিয়াট্রিক কোনো মানে ইস্যু থাকলে, এটা একটা সাইকিয়াট্রিক ইস্যু, সেরকম কোনো ইস্যু হলে আসলে গোটা ফ্যামিলিরই থেরাপির আন্ডারে আসা দরকার হয় আর কি। আদারওয়াইজ মানে ঠিকমতো উপকারটা পাওয়া যায় না, শুধুমাত্র ওষুধ খাচ্ছে এটাতে করে উপকার পাওয়া যায় না। এটা আমার তরফ থেকে বলা। সো আমরা আলোচনা করছি, মানে আমরা খুব ধন্যবাদ জানাচ্ছি প্রসঙ্গটা নিয়ে আসার জন্য, মানে এটা অনেকেরই জানা দরকার। আমরা আলোচনা করছি, কেমন? ওকে, আমাদের কি আলোচনার সময় আছে? 2 মিনিট সময় আছে। তো কে বলবে আগে? চিরঞ্জীব বলুন। আচ্ছা, উনি খুব সুন্দর করে বললেন সবকিছু, যে ওনার মার রিসেন্টলি এই সমস্যাগুলো তৈরি হয়েছে। তো সাধারণত আমরা দেখেছি যে খুব আর্লি ডিমেনশিয়া যখন হয়, আমরা সাথে অ্যালঝাইমার্স ডিমেনশিয়া যদি বলি, তখন সাথে 65 বছর অ্যারাউন্ড এগুলো শুরু হয়। তো তখন আর্লি সাইন হিসেবে কিন্তু রোগীদের 2টা সাইন আমরা সবসময় বলি, যে একটা বলি শর্ট টার্ম মেমোরি লস, সকালবেলা কি রেখেছে, সকালে কি নাস্তা করছে এটা ভুলে যায়, খুব রিসেন্ট হিস্ট্রিগুলো। আর আরেকটা হয় আপনি এরকম ডিলুশন তৈরি হয়, যে আমাদের থেকে জিনিসপত্র নিয়ে যাচ্ছে, কে জানি নিয়ে গেল, কিন্তু ওনার কিন্তু আগে কখনো কোনো সাইকোটিক সিমটম ছিল না, সাইকোটিক কখনো এরকম হয়নি, ফ্যামিলি হিস্ট্রিও কিন্তু নাই। তো এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর, ঠিক আছে? তো এবং তবে আরেকটা ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস আমরা আসতে পারে সময় বলি লেট অনসেট সিজোফ্রেনিয়া, যেটাও কিন্তু অনেক সময় বয়স হলে কিন্তু আসতে পারে 50 আপ পরে। কবে সেক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে আমরা ফ্যামিলি হিস্ট্রি দেখি, যে ফ্যামিলিতেও কিন্তু এরকম হিস্ট্রি ছিল, যে বয়স হয়ে গেলে তাদের মধ্যে এরকম সাইকোটিক সিমটম তৈরি হয়েছে, কিন্তু আগে এরকম ছিল না। তবে এটা ইমপ্রুভমেন্ট খুব ভালো যদি আমরা লেট অনসেট সিজোফ্রেনিয়া বলি। কিন্তু আমি যেটুকু মনে করছি যে উনি এইজ 65 অ্যারাউন্ড কাছাকাছি, এবং ওটা খুব স্লোলি প্রোগ্রেসিং। সিজোফ্রেনিয়ারে কিন্তু কন্ডিশনগুলো খুব দ্রুত প্রোগ্রেস করে, কন্ডিশনগুলো খুব খারাপের দিকে টার্ন করে, সেই তুলনায় ওনার কিন্তু স্লোলি প্রোগ্রেসিং। যেহেতু ডিলুশনের মধ্যে আছে, কিন্তু মুড ফ্লাকচুয়েশনে কিছু হিস্ট্রি উনি বললেন, কান্নাকাটি করে, মুড ফ্লাকচুয়েশন, এগুলো কিন্তু আমরা বলি যে ডিমেনশিয়ার 2টা কমন সাইন, একটা ডিপ্রেশন, একটা ডিলুশন, মানে ভ্রান্ত বিশ্বাস, এই 2টাই কিন্তু ওনার মধ্যে কম বেশি আছে। তো এই ক্ষেত্রে একটু নিশ্চিত হতে হবে এটা কিন্তু ডিমেনশিয়া বিশ্বাস হচ্ছে ভুলভাবে চিন্তা করছে, ভুলভাবে কোনো প্রমাণ ছাড়াই সেইটা কিন্তু বিশ্বাস করছে। তো এই ক্ষেত্রে কিন্তু মেইন চিকিৎসাটা হয় কিন্তু ফ্যামিলি সাপোর্টিভ। কারণ কি, ডিমেনশিয়ার এখনো পর্যন্ত কিন্তু ওরকম খুব বেশি ভালো ওষুধ আবিষ্কৃত হয় নাই যে ডিমেনশিয়াকে বন্ধ করে দেয়। কিছু ওষুধ আছে যেগুলো হয়তো ডিমেনশিয়ার প্রসেসটা কিছু স্লো করে দেয়, হয়তো আস্তে আস্তে ডিমেনশিয়া বাড়তে থাকে, কিন্তু এটা কিন্তু সবার শরীরে কিন্তু কাজ করে না। সেক্ষেত্রে আমরা শুধু বারবার বলি সাপোর্টিভ আচরণগুলো করা, তার সাথে আর্গুমেন্টে না যাওয়া, তাকে নিয়ে রাগারাগি না করা, তার কথায় রাগ করে কথা বলতে না, হ্যাঁ ওগুলো করা যাবে না, রোগীর সাথে সুন্দর আচরণ করতে হবে। এবং ওই এগুলোর কিন্তু ওষুধ আছে, যে আমরা বলি যে সাইকোটিক, তাহলে সেক্ষেত্রে আমরা সন্দেহ করছেন, খাবার মধ্যে বিষ মিশাই দিচ্ছে, তার জিনিসপত্র বাসা থেকে নিয়ে যাচ্ছে, বিভিন্ন জন্য কমপ্লেন করছে, যেখানে কোনো আসলে কোনো প্রমাণ নেই আসলে, এবং সবাই একমত যে আসলে নিচ্ছেন না, কিন্তু উনি এগুলো বিশ্বাস করছেন। তো যেহেতু ওনার বয়স প্রায় 64 বছর প্লাস, এবং ওনার হঠাৎ করে 6 মাস থেকে এই সিমটমগুলো তৈরি হয়েছে, তো আমরা শান্ত বলছিলাম যে এটা ডিমেনশিয়াতে খুব আর্লি সাইন হিসেবে, ডিমেনশিয়া বলে একটা রোগ আছে, আমরা স্মৃতিভ্রম রোগ বলি বাংলায়, ইংরেজিতে ডিমেনশিয়া বলি। এখানে কিন্তু রোগীদের 65 বছর অ্যারাউন্ড আমরা কিন্তু রোগগুলো শুরু হয়। আবার কিছু ডাক্তার কিন্তু এটাকে প্যারানয়েড ডিসঅর্ডারও ভাবতে পারেন, কিন্তু যে আমরা একটু নিশ্চিত হতে হবে, কারণ আমি একটু আগে বলেছিলাম যে সিজোফ্রেনিয়া যদি হয় এই সিমটমগুলো অনেক বেশি প্রোগ্রেস করে, আসলে বেড়ে যায়, এবং বেড়ে যেতে গেলে তখন দেখা যায় আমরা এর সাথে কানে গাইবিকতা বলি, হ্যালুসিনেশন, অডিটরি হ্যালুসিনেশন বলি, সেক্ষেত্রে কিন্তু রোগীরা কানে গাইবিকতা শুনে ভয় পায়, তাকে মানুষ ফলো করছে এরকম মনে করে, তাকে মানুষ বাইরে যেতে ভয় পায়, এরকম বিভিন্ন ধরনের উপসর্গগুলো কিন্তু তার সাথে বাড়তে থাকে, ওয়াইফকেও সন্দেহ করে, যে কাউকে সন্দেহ করে। এবং তখন দেখা যাচ্ছে সিমটমগুলো উনি কিন্তু বললেন যে ওনার মার কিন্তু এখনো কানে গাইবে কথা আসলে, এবং ফ্যামিলিতে কোনো হিস্ট্রি নাই, এবং আগেও কিন্তু সিমটম কখনো তৈরি হয়নি। তো আমরা সাধারণত দেখি যে ফ্যামিলিতে যদি হিস্ট্রি থাকে, তো সেই ক্ষেত্রে দেখা যাবে যাদের লেট অনসেট সিজোফ্রেনিয়া বলি, তখন তাদের কিন্তু 50 বছর পর অনেকের এরকম সিমটম হতে পারে, সেক্ষেত্রে ফ্যামিলি হিস্ট্রি থাকে, কিন্তু ওনার কিন্তু কোনো ফ্যামিলি কোনো হিস্ট্রি নাই, সেক্ষেত্রে সিজোফ্রেনিয়াটা হয়তো হওয়ার চান্স খুবই কম। তারপরেও হতে পারে, আমরা নিশ্চিত হওয়ার জন্য আমি তো এমআরআই, যেহেতু উনি ওনার বলেন যে হাইপারটেনশন আছে, প্রেশারের সমস্যা আছে, অনেক সময় আমরা দেখি যে ছোটো ছোটো ল্যাকুনেস ইনফ্রাক্ট বা ছোটো ছোটো স্ট্রোক, অনেক সময় টেম্পোরাল, বিভিন্ন ব্রেন এলাকায় হওয়ার কারণে অনেক সময় এরকম হতে পারে। তো আমার মনে হয় একটু একটা নিশ্চিত করার জন্য সবচেয়ে ভালো হয় যদি এমআরআই করা যায় ওনার ক্ষেত্রে, তাহলে কিন্তু আমি এমআরআই করলে নিশ্চিত হতে পারবো কোনো স্ট্রোক বা অন্য কোনো সমস্যা এর সাথে যুক্ত কিনা, আর নাকি খালি ডিমেনশিয়া। যদি ডিমেনশিয়া আমরা দেখি, সাধারণত আমরা অ্যালঝাইমার্স ডিমেনশিয়া যেটা বলছি, সেটা দেখলে কিন্তু দেখা যাবে ব্রেনটা কিন্তু তার এইজের থেকে বয়স অনুপাতে যেরকম ব্রেনটা শুকায়, তার থেকে শুকানো একটু বেশি,
এবং সেটা কিন্তু বেশ আমরা বলি জেনারেলিস অ্যাট্রফি কর্টিক্যাল, মানে পুরো ব্রেনটাই শুকিয়ে গেছে। তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা মোটামুটি নিশ্চিত বলতে পারি রোগী কিন্তু ডিমেনশিয়া সাফার করছে। আচ্ছা, ব্রেন শুকিয়ে যাওয়ার মানে কি? আসলে ব্রেনটা তো আমাদের প্রতিটা অঙ্গই তো বয়স হয়ে গেলে আস্তে আস্তে ওগুলা অ্যাট্রোফাইড করে, শ্রিঙ্ক করে যায়, শ্রিঙ্ক করে ব্রেনের আমাদের বলি যে নিউরনগুলো যে আস্তে ড্যামেজ হয়ে থাকে, তো ব্রেনটা কিন্তু আস্তে শ্রিঙ্ক হতে থাকে। আর আমাদের যেই ভিতরে যে ভেন্ট্রিকল বলি আমরা, যেখানে মধ্যে আমাদের সিএসএফ বা স্পাইনাল ফ্লুইড, সেটাও কিন্তু আস্তে বড় হতে থাকে। এবং আমাদের ব্রেন যে খাঁজগুলো আছে, খাঁজগুলো কিন্তু আস্তে আস্তে বেশি গভীর হতে থাকে, কারণ আমাদের ব্রেনের এলাকাটা নষ্ট হয়ে যায়, যেগুলো আমরা খুব সুন্দর করে এমআরআইতে ধরে ফেলতে পারি। যে এমআরআই করলেই খুব সুন্দর করে বোঝা যায় হ্যাঁ ওনার ভেন্ট্রিকল বড় হয়ে গেছে, ওনার ব্রেনটা শুকিয়ে গেছে, ওগুলো কিন্তু খুব ধরা যায়। আমার সাইকিয়াট্রিস্টরা, নিউরোলজিস্টরা এটা কিন্তু ধরে ফেলতে পারে যে, এবং তখন বুঝেছি আমরা এই ডিমেনশিয়ার সিমটম হিসেবেই এইগুলা হচ্ছে। তখন কিন্তু আমরা ওষুধ যদি দিই, মোটামুটি রোগীদের কিন্তু এই সিমটমগুলো পরে ঠিক হয়ে যায়। তবে ডিমেনশিয়া যেহেতু তার শুরু হয়েছে, এটার ক্ষেত্রে দেখা যাচ্ছে ওনার অনেক কিছু ভুলে যেতে থাকে। ওনারা দেখা যাচ্ছে বোতাম লাগাতে ভুলে যায়, ওনার কীভাবে জুতা ফিতা বাঁধতে ভুলে যায়, উনি কোথায় বাথরুমে যাবে বাথরুম ভুলে যায়, অন্য রুমের মধ্যে চলে যায়। হ্যাঁ, তো এক্ষেত্রে খুব সমস্যা। সেক্ষেত্রে আগের থেকে যদি তাকে ওনাকে প্রস্তুতি নেওয়া যায়, যে পরিবাররা একটু যদি ফ্যামিলিরা একসাথে বসে কীভাবে তাকে সাপোর্ট দিবে, তাহলে কিন্তু এই ক্ষেত্রে রোগীদের সাপোর্টিভ বের করলে তার ডিমেনশিয়ার প্রোগ্রেসটা স্লোলি হবে। তাহলে হয়তো, কারণ ডিমেনশিয়ার আমি যে ওষুধগুলোর কথা বললাম, কিছু ওষুধ আছে আমরা বলি রিভাস্টিকমিন, ডোনেপেজিল, কিছু ওষুধ আছে সেগুলো হয়তো লং সারা জীবনই খেতে হয়, এবং অনেক ক্ষেত্রে কিন্তু ওষুধগুলো কাজও করে না সবার ক্ষেত্রে। সেই ক্ষেত্রে আমি মনে করি সাপোর্টিভ আচরণগুলো যে ফ্যামিলিকে আমরা ট্রেন আপ করতে পারি, এটা আউটকামটা ভালো হয়। এবং ফ্যামিলিও তাকে যখন নেতিবাচক, আমরা যেটা করে কি, আমাদের অনেক গার্জিয়ানরা এসে বলে যে বলেন তো আমি কে, এরকম করে বিভিন্ন চিক মানে বলে, এটাতে ব্রেইনে আরও চাপ পড়ে ওনার। তখন সেখানে বলে যে আমার নাম এইটা, আমাকে চিনতে পেরেছেন, আমার নাম এইটা, এভাবে বলে রোগীদের জন্য ইউজি হয়। সেক্ষেত্রে এরকম আমরা গার্জিয়ানকে ট্রেন আপ করি যে কীভাবে তার সাথে আচরণ করবে। এই ক্ষেত্রে দেখা যাবে রোগীটা একটা মোটামুটি রোগীরা বেটার থাকে, গার্জিয়ানও বুঝতে পারে। এবং দেখা যাচ্ছে এর সাথে সাথে অনেক সময় আমরা দেখি এসব রোগীদের ডিমেনশিয়ার সাথে সাথে ডিপ্রেশনও তৈরি হয়, বিষণ্ণতার ঝুঁকি থাকে। তখন কিন্তু ডিপ্রেশনে কিন্তু ব্রেন শুকায়, তো দুইটা মিলে তখন আরও বেশি ব্রেন শুকানোর কারণে রোগীর ফাংশন তখন আরও কমে যায়। দেখা যায় আগে লেখা কাজ করতো, দেখা যায় একটা বই পড়তো, আগে দেখা যায় টিভি দেখতো, কিছুই দেখে না, রুমের মধ্যে বসে থাকে, অনেক ইমোশনাল হয়ে যায়, অল্পতেই খিটখিটে হয়ে যায়, মেজাজ হয়ে যায়, অল্পতেই রেগে যায়, অল্পতেই ইমোশনাল হয়ে যায়। যেটা তো পরিবার মানুষজন হয়তো বলে যে এত ইমোশনাল হয়ে যাচ্ছে কেন, হয়তো মাইন্ড করে বসছে কেন, আগে তো ছেলের সাথে তো লেগে যাচ্ছে, ঝগড়া লেগে যাচ্ছে। তাহলে এগুলো কিন্তু ডিমেনশিয়ার ক্ষেত্রে যখন ব্রেন শুকাতে থাকে, তখন কিন্তু আমরা এই জিনিসগুলো পাই, এবং তার সাথে ডিপ্রেশনও খুব অনেক সময় কমনলি আসে। সেক্ষেত্রে আমি মনে করি নিশ্চিত করার জন্য অবশ্যই সাইকিয়াট্রিস্টকে দেখিয়েছেন, একটু নিশ্চিত করে কী রোগ কেন হয়েছে এটা এক্সপ্লেন করলে, ব্যাখ্যা করলে ওনারাও বুঝতে পারবেন। আর ডিমেনশিয়া হলে ফ্যামিলিকে যদি আমরা ট্রেন আপ করতে পারি, তাহলে উনি ওনার মাটাকে যথেষ্ট পর্যন্ত উনি সাপোর্ট দিয়ে থাকতে পারবেন। কারণ কেবল আর্লি অবস্থায় উনি এখন আছেন, এখন সমস্যাটা অত প্রোগ্রেস করে। থ্যাংক ইউ। দাদার সাথে ভীষণভাবে একমত আমি, যে ওনার হয়তো এই ধরনের ডিমেনশিয়ার কোনো সিমটম শুরু হয়েছে, সেগুলো আসলে ভালোভাবে পরীক্ষা নিরীক্ষা করে ওনাকে আসলে ওইভাবে ইন্টারভেনশনটা দিতে হবে। এবং আরেকটা জায়গা আমার শুনে মনে হয়েছে যে এই যে 6 মাসের মধ্যে ওনার হাজব্যান্ডের ডেথটা এবং ওনার মেয়ের যে আনটাইম যে ডেথটা হলো, সেইটাও হয়তো ওনাকে মানসিকভাবে ভীষণ পীড়া দিচ্ছে, এবং সেই কষ্টগুলো আসলে কিভাবে কষ্টগুলো লাঘব করতে হয় সেইগুলো হয়তো ঠিক সেভাবে হয়নি। এবং এই আপনি যেটা বলছিলেন যে আপনার সাথে বারবার বিভিন্ন বিষয় নিয়ে অনেক রকমের আর্গুমেন্ট হচ্ছে, সেই জায়গা থেকে আমার মনে হচ্ছে যে কোথাও ওনার ভেতরে ভীষণ রকম একটা ইনসিকিউরিটি কাজ করছে, ভীষণ একটা ভয় কাজ করছে। কারণ হয়তো আপনার সাথে সম্পর্কটা, আমি ছেলের কথা বলছি, ছেলের সাথে সম্পর্কটা ভীষণ ভালো ছিল, হঠাৎ করে ছেলে বিয়ে করেছে, যদিও মা জানা অবস্থায় বিয়ে করেছে, কিন্তু তারপরেও হয়তো সেই সেপারেশনটা মায়ের জন্য নেওয়াটা অনেক কঠিন। হ্যাঁ, এবং এই যে মানে ঘরের আবহটার মধ্যে পরিবর্তন, ভীষণ রকমের একটা পরিবর্তন ঘটেছে, তৃতীয় ব্যক্তির প্রবেশ ঘটেছে, সেইটা আসলে যদিও তাকে চিনতো আগে থেকে, কিন্তু একসঙ্গে থাকার অভিজ্ঞতা তো ছিল না। হঠাৎ করে এই সেপারেশনটা হয়তো মাকে আর একটু কষ্ট দিচ্ছে, এবং আমার যেটা মনে হলো খুব ভয় পাচ্ছে, তার কাছে মনে হচ্ছে কেউ তাকে কোনো একটা ক্ষতির মুখে ফেলে দিবে, এবং যেটার আশঙ্কাটা তাকে তাড়া করে বেড়াচ্ছে, যেখান থেকেই আসলে তার কাছে মনে হচ্ছে যে তার খাবারে কিছু মিশিয়ে দেওয়া হয়েছে। এই ক্ষেত্রে আমি একটা জিনিস বলবো যে তার লজিক্যাল ব্রেনটা আসলে কাজ করছে না, এবং এই মানুষটার সাথে বারবার ফাইট করা মানে হচ্ছে এই সম্পর্কটা আরো কষ্ট দিয়ে দেওয়া। হ্যাঁ, এখানে আসলে ফাইট না করে মাকে কিভাবে আসলে এমপ্যাথেটিক সাপোর্টটা, হ্যাঁ, মায়ের কষ্টের জায়গাটা বোঝা এবং চ্যালেঞ্জ না করা, তুমি ভুল চিন্তা করছো, এরকম তো হয়নি, হ্যাঁ, মাকে জোর করে বিশ্বাস করাতে চেষ্টা করা, এতে করে উনি রেগে যাচ্ছেন, উনি কষ্ট পাচ্ছেন, এই মুহূর্তে তাকে কনফ্রন্টেশনে
একেবারেই তার সাথে না যাওয়া, একেবারেই না যাওয়া। এবং মাকে আসলে এখন এই মুহূর্তে যদি আপনাদের একটা শিশু থাকতো, শিশুকে যেভাবে যত্ন করতে হয়, শিশু যখন ভয় পায়, একটা শিশু যদি একটু ইমাজিন করি, শিশু ভয় পেলে আসলে শিশুটাকে কিভাবে ভয়টা দূর করতে হয়, ঠিক মাকে আসলে 64 বছরের একটা মানুষ হিসেবে চিন্তা না করে একটা আসলে 4 বছরের, একটা 3 বছরের চাইল্ড হিসেবে ওই সময়টাতে যদি আপনি চিন্তা করতে পারেন, ওই সময়টাতে যদি ওই জায়গা থেকে 3 বছরের চাইল্ড হিসেবে চিন্তা করে মাকে ওই ভয়টা কমানোর ব্যাপারে আপনি যদি একটু ওকে আশ্বস্ত করতে পারেন, মা আমি তোমার সাথে আছি, ওই ভয়টা কমানোর চেষ্টা, অনেক হয় না যে চেষ্টা করছি কিন্তু মা রেগে যাচ্ছেন, তো সেই জায়গাতেও এতটা না গিয়ে যে মা তুমি যেটা ভাবছো হয়তো সেটা হতেও পারে, কিন্তু আমরা তো সবাই শিওর না, তোমার ভাবনাটার মধ্যেও পয়েন্ট আছে হয়তো, কিন্তু তুমি একটু নিশ্চিন্ত থাকো যে আমরা আছি তোমার সাথে, আমরা আছি তোমার সাথে, জাস্ট হাতটা ধরে আমরা আছি তোমার সাথে, মা তুমি ভয় পেও না। ওই সময় মানুষটাকে আসলে 64 বছর চিন্তা না করা, এবং মাকে বিভিন্ন রকম কাজের মধ্যে যদি একটু এঙ্গেজ করা যায়, হ্যাঁ, ছোট ছোট কাজ যেগুলো মার পক্ষে করা সম্ভব, হয়তো বা সেখানে মার মনটা যাতে একটু ভালো থাকে, সেই কাজগুলো উনি আগে করতো, পেপার পড়া হতে পারে, একটু আচার বানানো হতে পারে, যেগুলো খুব সহজ কাজ, ওই রান্নাটা করো, মজা ছিল তুমি আজকে একটু করো। হ্যাঁ, মা কোথাও আসলে খুব ইনসিকিউর ফিল করছে, মা ওই সন্তানের সাথে ওই বন্ডিংটা কোথাও মিস করছে, তার কাছে মনে হচ্ছে কোথাও সবকিছু যেন সরে যাচ্ছে, কোথাও সে একটা প্রচন্ড একটা অ্যাডভার্স একটা সিচুয়েশনের মধ্যে পড়ে যাবে, সেই জায়গা থেকে আসলে বিষয়গুলো ঘটছে।